This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি যাচ্ছি ব্যাস। দিল্লি যাচ্ছেন আমাদের সবার বক্তব্য আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি পার্টির কাজ? পার্টির কাজে যাচ্ছি। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। শনিবার অর্থাৎ সপ্তাহের শেষ দিন, জমজমাট এতটুকু বলছি। অনুষ্ঠানের নাম বিজেপিতে ঝড়, দিলীপ তো খড়, দিলীপকে দিয়ে শুরু করলাম। খড় আমরা বলি না কথায় কথায়, ও খড়কুটো, ও কি করবে? মানে খড় মানে নেগলেক্টেড ক্যারেক্টারকে আমরা আমাদের চালু চায়ের দোকানের আড্ডায় বলে ও খড় মালো কি করবে। কিন্তু এই খড়কুটোকে ধরেই কিন্তু আমাদের বাঁচতে হয়। যখন আমরা জলে ডুবি তখন একটা খড় পেলেও সেটাকে ধরবার চেষ্টা করি। বিষয় কিন্তু দিলীপ ঘোষ সামান্য, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামান্য, যার জন্য প্রথমেই দেখিয়ে দেওয়া হলো। মূল বিষয় বা মূল চরিত্র আজ কিন্তু দুজন। একজনের নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দ্বিতীয় জনের নাম হচ্ছে সঞ্জয় যোশী। কে সঞ্জয় যোশী? আমি তো আগের এপিসোড গুলোতে বলেছিলাম যে সঞ্জয় যোশী হচ্ছে গিয়ে আরএসএস এর একটা মস্ত বড় মুখ। দীর্ঘদিন ধরে, প্রায় দিলীপ ঘোষের কন্টেম্পোরারি, মোদির থেকে বয়সে অল্প ছোট। তো সে কারণে এই হচ্ছে গিয়ে সঞ্জয় যোশী এবং নরেন্দ্র মোদী খুব বন্ধুত্ব ছিল। এখন পরস্পরের এত বড় শত্রু, এবং সঞ্জয়ের পাশে রয়েছে পুরো আরএসএস দল। নরেন্দ্র মোদীর একটা নিজের টিম ওয়ার্ক রয়েছে, তাই নিয়ে কিন্তু অন্দরে ঝড় উঠেছে, ঝড়, ভয়ঙ্কর ঝড়। সে কাহিনী শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। গতকাল যেটা আমাদের আলোচনা চলছিল, তার আগে একটা ছোট্ট ঘোষণা করে দিই, আপনারা ভালো করে শুনে নিন, তাহলে আমি নিশ্চিন্ত মনে করতে পারি। আজ রাত 8টায় অ্যাবসলিউটলি একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে এই ঝড় খড়কে নিয়ে। ঠিক রাত 8টায়, কল্পনা করতে পারবেন না, সাসপেন্স থাকুক, আমরা অলরেডি দেখিয়েছি যদিও দু একবার। এমন কিছু কথা এমন এক ব্যক্তি আমাদের প্রবীর বিশ্বাসের কাছে করেছেন, স্তম্ভিত হয়ে যাবেন এবং ভাবতে পারবেন না যে কি অদ্ভুত ধরনের ডকুমেন্ট। একটু বলে দিই, শুভেন্দু অধিকারীর কিছু ডকুমেন্ট আমরা পেশ করব রাত 8টায়। এবং 21শে জুলাই ধর্মতলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং, 21শে জুলাই এর মিটিং, সেটা কিন্তু ডিরেক্ট লাইভ টেলিকাস্ট হবে এনকে ডিজিটাল থেকে। আমরা তার পারমিশন পেয়ে গেছি। ওকে, লেট স্টার্ট। আপনারা ভাবছেন, বা প্রবীরবাবুও গতকাল যে দুটো অনুষ্ঠান করেছে, এটা প্রবীর প্লাসে অনুষ্ঠান করেছে, যে দিলীপ কি ভয় পেয়ে গেল। আর দ্বিতীয়টি তিনি রাত্রে যেটা করলেন, যে নরেন্দ্র মোদী এলেন গেলেন কি করলেন, যে তাকে খুব ম্রিয়মান লেগেছে। একদমই ঠিক, দুটোই ঠিক। দিলীপ ঘোষ ভয় ঠিক পাননি। দিলীপ ঘোষ একটু অন্য ঘটনা ঘটেছে। ঘটনাগুলো একটু গোড়া থেকে শুরু করি। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু টার্মস কন্ডিশন একটাই, যে এই গোপন কথা কিন্তু এখনো পর্যন্ত কোনো টিভি চ্যানেলে আপনারা দেখেননি, বা আমাদের বাংলার কোনো ইউটিউবও কিন্তু বলেনি। আমরাই প্রথম বলছি। আমরা এটা নিয়ে স্টাডি করেছি, আমি আগেও বলেছি যে দিল্লি কানেকশন আমাদের অসম্ভব ভালো। বিশেষ করে দীপক শর্মা থেকে শুরু করে বিভিন্ন লোকের কাছ থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি, যে তথ্যগুলো আমাদের সমৃদ্ধ করছে। এবং বর্তমানে বিজেপি বলাটা উচিত হবে না, নরেন্দ্র মোদীর কন্ডিশন যে অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ, তা বলাই বাহুল্য। এবং তিনি এসে গতকাল যে মিটিং করে গেলেন, 1020-30 লোক হয়তো হয়েছিল, কারণ একটা প্যান্ডেলের মধ্যে 2 লক্ষ লোক আটে না। আর শুভেন্দু অধিকারী এমনি ফেল করা, অঙ্কে ফেল করেছে। উনি বললেন 2 লক্ষ গুনতে জানে? যে একটা প্যান্ডেলের তলায় 2 লক্ষ হয়? এত বড় প্যান্ডেল আছে ভারতবর্ষের কোথাও? বোকা বোকা কথা। ওই 1020-30
তার মধ্যে ফ্রন্ট লাইনে যাদের মুখ দেখছিলাম বাঙালি বলে তো মনে হলো না, বসবার জায়গা পর্যন্ত নেই, কাদা হয়ে গেছে, সব দাঁড়িয়ে ছিল। মানে দয়া করে নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে চলে গেলেন। এবং লক্ষণীয় বিষয় কয়েকটি বলি, তারপরে মূল ঘটনাতে আসছি। যে আপনারা শুনেছেন যে প্রধানমন্ত্রী তো সেই জওহরলাল নেহরু থেকে শুরু করে মনমোহন সিং অব্দি, ডক্টর মনমোহন সিং অব্দি বহু প্রধানমন্ত্রী হয়েছে, এবং এদের মধ্যে মানে টেরিফিক বক্তা এক একজন। নেহরুর ধারে কাছে তো বক্তা আজ অব্দি জন্মায়নি। ইন্দিরা গান্ধীর বক্তব্যটা একটু ভিন্ন ধরনের ছিল। তো এই যে বক্তা এবং তার যে মানে সামনে স্পেকটেটার্স বা ভিউয়ার্স যারা বসে থাকেন, দর্শক, ঠিক আছে, রাজনৈতিক ভাষণ দিলেও তাদের মধ্যে একটা হইচই থাকে, কিন্তু এরকম অশিক্ষিত মানে দর্শক এবং তার সঙ্গে এক ঝাঁক অশিক্ষিত অ্যানাউন্সমেন্টের মধ্যে ছিল, যারা নরেন্দ্র মোদী আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তো বলছেনই না, তারা হিন্দিতে বলছেন। কি হিন্দিতে বলছেন যে প্রধানমন্ত্রী অমুক তমুক লকেটকে দায়িত্ব দিয়েছিল, আর সেও সেরকম মশলা। আরেকটা কে জানি ব্যাগার ব্যাগার করছিল, মোদি মোদি। চিন্তা করুন, মানে প্রধানমন্ত্রীর নাম বলে ডাকা হচ্ছে এবং উস্কানো হচ্ছে, মোদি মোদি বলে তোমরা চেঁচাও। পরের দিকে অবশ্য মোদি যতক্ষণ ভাষণ দিয়েছেন, এত মেড়ে মেড়ে ভেড়ে ভেড়ে ভাষণ, এত জঘন্য ভাষণ আমি দেখিনি। তার মধ্যে মোদি মোদি ধ্বনি ওঠেনি। মানে লকেট পুরো ফ্লপ, লকেট পলিটিক্সের ফ্লপ, এখানেও ফ্লপ। চলে আসুন মূল ঘটনাতে, বোর করে লাভ নেই, শনিবারের সকালটা নষ্ট করে লাভ নেই। আপনাদেরকে বলি যে বর্তমানে মোদির কাছে অপশন গেছে এমন কিছু, যে অপশনের ফলে মোদি ভয়ঙ্কর অস্বস্তিতে দেশের অভ্যন্তরে। দেখুন, দেশের বাইরে অর্থাৎ বিদেশে মোদির অবস্থা অত্যন্ত খারাপ, বারবার বলেছি। সে ছোটখাটো দেশে এখন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সম্প্রতি ছোট ছোট যে দেশে, ওয়েস্ট ইন্ডিজের দেশগুলোতে গেছে হ্যানা তানা। মানে আমাকে দেখো ভাই, আমার জন্য কিছু বলো ভাই। তার মধ্যে ব্রিক্সের যে মিটিং হলো, তাতে তো মূল দুটি দেশের প্রতিনিধিদেরকেই টিকি পাওয়া গেল না, একটা চায়না একটা রাশিয়া। তারা পাত্তাও দেয়নি মোদিকে। তাহলে মোদির এখন মোদিকে পাত্তা দিচ্ছে না এবং একেবারে মোদিকে খড় করে রেখেছে, খড় মানে বেকার করে রেখে দিয়েছে আমেরিকা, চাকর বাকরের মতন ব্যবহার করছে। রাশিয়া তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে আদান প্রদান করছে। চায়না তো মূল যে যুদ্ধ নামক যে ব্যাপারটা হলো টলো, আজকে মোদি যে ভাষণ ইদানিং কালে শুনছেন, গতকাল একেবারে বলেছে অপারেশন সিঁদুর নিয়ে একটি কথা, আগরুম বাগরুম কি বললেন উনি জানেন। একবারে বলেছেন, কারণ ওগুলো পাবলিক খাচ্ছে না, পাবলিক ধরে ফেলেছে যে ডববাজি করে লাভ নেই, ফালতু। আপনারাও শিক্ষাটা নিন। এতদিন বাদে বাংলায় এসে তো বলবে যে অপারেশন সিঁদুর করে এই করেছি সেই করেছি, বললেন কোথায়? তো সুতরাং তো এইভাবে বিদেশের সঙ্গে এবং ভারতের বলয়ের চারিদিকে যেই দেশগুলো রয়েছে, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক খারাপ নরেন্দ্র মোদী। দাদাগিরি শেষ। চতুর্থ অর্থ সাম্রাজ্যের যেসব কথা, ওসব বাতেলা, ওসব ফালতু কথা ছাড়ুন। এমনি আমাদের অর্থমন্ত্রী যে নির্মলা সীতারামন, এমনিও কিন্তু জানে ফানে না, ওর হাজবেন্ড খুব পণ্ডিত। তো সুতরাং ওই অর্থফর্থর ব্যাপার ছা, এটা তো গেল একটা পোর্শন, যে বিদেশের সঙ্গে সম্পর্ক খুব খারাপ। এবং ডোনাল্ড ট্রাম্প মোটামুটি প্রতিজ্ঞা করেছেন, নরেন্দ্র মোদীকে টেনে হিচড়ে যদি গদি থেকে না সরাতে পারে, তাহলে আমার নাম ডোনাল্ড ট্রাম্প নয়। কেন রাগ? বলেছি বহুবার যে তার হয়ে প্রচার করেনি, গতবারে প্রচার করে হ্যাবিট খারাপ করে দিয়েছে। আর ট্রাম্প একটু পাগলাটে টাইপের লোকও বটে। তো এবারে দেশের অভ্যন্তরে ঘটনাটা না একটু ব্যাকে যাচ্ছে, আপনাদের শুনতে ভাল লাগবে, কারণ এই গল্পগুলো তো আর অন্য কেউ বলবে না, আর আমি তো মোটামুটি চেষ্টা করি আপনাদের পছন্দের ভাবে কথা বলার। 1995, তার আগে থেকে নরেন্দ্র মোদী প্রচারক, এবং এই যে যোশী, এই সঞ্জয় যোশী যার কথা বারবার বলছি, তিনি তো ভয়ঙ্কর রকম গোড়া প্রচারক। সঞ্জয় যোশী নাগপুরের লোক, মারাঠি, এবং চিরকালই নাগপুর, আপনারা তো জানেন আরএসএস এর হেডকোয়ার্টার হচ্ছে নাগপুর, কাজেই নাগপুরের লোক হলে তার পক্ষে দলটি করা সুবিধা, দল মানে সংগঠনটা করা সুবিধা, এবং নাগপুরের কাছাকাছি যাওয়াটা সুবিধা। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক কিন্তু নাগপুরের মারাঠি, ফলে বরাবর তিনি আরএসএস এর অত্যন্ত প্রিয় পাত্র, ভালো বক্তা, অত্যন্ত রুট মানে কড়া ধাতের মানুষ। তো 1995-এ ইলেকশন এসে গেছে, ওই 95-96 ওই টাইমটাতে গুজরাটে। তার দায়িত্ব পেলেন এই ভদ্রলোক, মানে এই সুনীল কি বলে সঞ্জয় যোশী এবং নরেন্দ্র মোদীকে তখন এই ভোটের প্রচার টোচার ইত্যাদির দায়িত্ব দেওয়া হলো। তো কোষে তখন এদের মধ্যে খুব দোস্তি ছিল, মোদী এবং যোশী। এরা দুজন খুব লড়াই টড়াই করে তো আবার বিজেপি গভর্নমেন্টই এলো,
বিজেপি গভর্নমেন্ট আসার পর নাগপুর বলল যে এই গুজরাটে সব থেকে বেশি এফোর্ট দিয়েছে এই ভদ্রলোক অর্থাৎ যোশী। যোশী তুমি গুজরাটে থাকো, মোদি তুমি চলে এসো ব্যাক ব্যাক টু প্যাভিলিয়ন, তুমি দিল্লিতে চলে যাও, দিল্লিতে গিয়ে প্রচার প্রচার করো। মোদি তখন ধীরে ধীরে পলিটিক্স এর মধ্যে ঢুকছেন, আরএসএস এর থেকে বেরিয়ে তখন বিজেপির মধ্যে ঢুকছেন। তা কিছু প্রসঙ্গে মোদির একটুখানি খারাপ লাগলো, তার নিজের স্টেট থেকে তাকে এইভাবে সরিয়ে দেওয়া হলো। তিনি তখন জেদাজিদি করলেন স্টেটে ফিরে যাওয়ার জন্য, যে আমি আমার নিজের রাজ্যে কিছু কাজকর্ম করতে চাই। একেবারে সঞ্জয় যোশী পরিষ্কার বললেন নরেন্দ্র মোদী গতবারে প্রচুর ঝামেলা করেছিল, যদিও আমরা একসাথে কাজ করেছি কিন্তু খুব কমপ্লিকেটেড ক্যারেক্টার, ও নিজেকে জাহির করতে চায় ভীষণ রকম ভাবে, যেটা আরএসএস বিরোধী। আরএসএস এর ব্যক্তি মানুষের কোনো মূল্য নেই, সুতরাং মোদীকে পাঠাবেন না। ঘ্যাচকাটা হয়ে গেল নরেন্দ্র মোদীর, আর গুজরাটে যাওয়া তখনকার মতন হলো না, কিন্তু পার্টিতে ঢুকে গেল, বিজেপিতে ঢুকে গেলেন। সেই থেকে নরেন্দ্র মোদীর বেদম রাগ হচ্ছে গিয়ে সঞ্জয় যোশীর উপর, বলে এই লোকটাকে আমি টলারেট করতে পারবো না। সঞ্জয় যোশী তখন চালাচ্ছেন গুজরাটের দায়িত্ব নিয়ে, আরএসএস এর কাজকর্ম করছেন, সংগঠন করছেন, প্রচার করছেন ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে 2002-03 এই সময়টাতে মুখ্যমন্ত্রী বদল হলো, এবং বদল হওয়ার পর নরেন্দ্র মোদীকে খুঁজে নিলেন কিন্তু আরএসএস, যে ঠিক আছে এই গুজরাটি লোক মোটামুটি এতদিন এফোর্ট দিয়েছে, একে মুখ্যমন্ত্রী করা যেতে পারে। তাকে মুখ্যমন্ত্রী যে মুহূর্তে করা হলো, তিনি সঙ্গে সঙ্গে তার রাজ্যে এসে সঞ্জয় যোশীকে ভাগিয়ে বেদম চটলেন সঞ্জয় যোশী। আচ্ছা তোকে দেখাচ্ছি মজা। আচ্ছা এদের মধ্যে একটা ব্যাপার আছে যেটা আজকে জেনে রাখুন, আরএসএস করতে করতে আপনি পার্টিতে ঢুকতে পারেন, পার্টি যদি আপনার ভালো না লাগে আরএসএস এ আপনি ব্যাক করতে পারেন, আরএসএস আপনাকে জায়গা দেবে এবং আরএসএস তাকে দায়িত্ব দেবে, এবং আরএসএস এর মধ্যে ওই ধরনের প্রবণতা নেই যে তোমাকে গাড়ি দেবো, বাড়ি দেবো, ফুর্তি ফার্তা করবার টাকা দেবো, এইসব ব্যাপার নেই। তো আরএসএস এ ব্যাক করা মানে তিনি আবার পর্দার অন্তরালে থেকেও কিন্তু সংগঠনের কাজে ব্যস্ত হয়ে পড়লেন সঞ্জয় যোশী, এবং এটা ধারাবাহিকভাবে চলতে আরম্ভ করলো, এবং যতদিন চলতে আরম্ভ করলো অবজারভার হিসেবে গুজরাটের কিন্তু একটা কাজ সঞ্জয় যোশী নিয়ে বসে রইলেন, এবং গোধরা কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ঘটনা বারবার করে তিনি তুলে ধরলেন আরএসএস এর কাছে যে ব্যাপারটা ভালো হয়নি, এভাবে মুসলিমদেরকে যে পুড়িয়ে মারা হয়েছে এর পেছনে কিন্তু বর্তমান প্রশাসন মানে মোদীর প্রশাসন সম্পূর্ণ দায়ী। দেখুন এরা এমন হতে পারে, তখন তো মোহন ভাগবত দায়িত্বে ছিলেন, তিনি সংঘ পরিচালক, এবং মোহন ভাগবত কখনোই বলেননি যে মুসলমানদের পুড়িয়ে মারো, তারা হিন্দুত্ববাদের মুখ, তাদের স্ট্র্যাটেজির জায়গায় নানান রকম থাকবে। এবং হ্যাঁ সত্যি কথাই যে মুসলিমরা তাদের সংগঠনে পাত্তা পায় না, যদিও তাদের একটা মুসলিমদেরও নাকি সংগঠন আছে বলে শুনেছি, হিন্দুত্বের মুখ অ্যাবসলিউটলি, কিন্তু তারা কখনো চায় না যে টর্চার করা হোক মুসলিমদের উপর, সেটা চায় না, যেটা বিজেপির এই মোদি ফদিরা এসে প্রচন্ড ভাবে বা বর্তমানে বিভৎস রকম মুসলিমদের উপর তারা অত্যাচার করেছে, যোগী মোদি সব মিলে। তো যাই হোক, সঞ্জয় যোশী কিন্তু এটা জানালেন যে গোধরার ঘটনাটা ভালো হয়নি, এটা কিন্তু ঠিক হলো না, এটা কিন্তু গুজরাটের হিন্দু মুসলমান কেউ ভালোভাবে নাই, এটা ঘৃণা এসে গেছে। তো এটার পর মোদিকে ডেকে মোটামুটি বাজপেয়ী আচ্ছা করে থ্রেট করলেন যে, এবং তার ওই ঘ্যাচকাটাই হয়ে যাচ্ছিল, মুখ্যমন্ত্রী কেন দল থেকে বহিষ্কার হয়ে যেতেন। কিন্তু তখন লালকৃষ্ণ আদবানি এসে বাজপেয়ীকে বললেন, তখন বোধহয় গোয়াতে একটা মিটিং হচ্ছিল, সেই গোয়ার মিটিং এ একসাথে একটা বিমানে করে বাজপেয়ী, আদবানি আরো সবাই একসাথে যাচ্ছিলেন, সিনহা যাচ্ছিলেন, তো যশবন্ত সিনহা, এদের মাঝখানে বাজপেয়ী বলেন যে না মোদীকে আর রাখা যাবে না, আজকে মিটিং এ আমি বলবো। তখন আদবানি তাকে রিকোয়েস্ট করে যে এটা করবেন না, আদবানির কিন্তু ইনফ্লুয়েন্স ছিল দলের মধ্যে, এটা করবেন না প্লিজ। বাজপেয়ী কোনো কোনো ক্ষেত্রে আদবানির কথা শুনতেন, তখনকার মতন ক্ষমা করে দিয়েছিলেন, এবং ক্ষমা করেছিলেন বলে আজকে মোদীর উত্থান হয়েছিল, তা নয়তো মোদী কিন্তু ফিনিশ হয়ে যেত তখন ওই 2003 ওই টাইমটাতে, 2003-04 ওই টাইম। এরপরে মোদীর প্রচন্ড ক্রোধ এই সঞ্জয় যোশীর উপর, এবং একই সাথে সঞ্জয় যোশী কিন্তু তখন আবার ফের আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠতা করে বিভিন্ন রাজ্যের দায়িত্ব নিচ্ছেন, কিন্তু পর্দার আড়াল, তার খবর কেউ রাখে না। আরেক ভদ্রলোক তখন, যিনি মোহন ভাগবতের অত্যন্ত ঘনিষ্ঠ, নাগপুরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভয়ঙ্কর রকম ধর্মনিরপেক্ষ, মানে আরএসএস করলে কি হবে ভয়ঙ্কর ধর্মনিরপেক্ষ, মুসলিমদের ভোট বিপুল পান, তার নাম হচ্ছে নীতিন গডকরি। শুনুন ঘটনা,
ভেরি ইন্টারেস্টিং। নীতিন গডকরি খুব লাইভলি ম্যান, ভেরি নাইস ম্যান, এবং নীতিন গডকরি উচ্চশিক্ষিত, ভালো মানুষ, নাগপুরের মানুষ, আরএসএস করা মানুষ, বিজেপি করা মানুষ, কিন্তু মুসলিমদের প্রতি তার একটা অসম্ভব প্রেম আছে। এবং বিভিন্ন সময় মুসলিমদের যে এই অনুষ্ঠান যেগুলো হয়, মানে মহরম থেকে শুরু করে ঈদ উৎসবে তিনি নিজে সেগুলোতে ট্যাকল করেন, এবং ঈদেও তিনি উপস্থিত থেকে তাদের সঙ্গে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি করেন। ভদ্রলোক ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ কাস্টমসে আরএসএস এর মধ্যে ব্রাহ্মণরা একটু প্রায়োরিটি পায়, আপার কাস্ট, যেমন মোহন ভাগবত ব্রাহ্মণ, এই ভদ্রলোক ব্রাহ্মণ, মানে এই এই নীতিন গডকরি ব্রাহ্মণ, এবং সঞ্জয় যোশীও ব্রাহ্মণ। ব্রাহ্মণরা চিরকাল প্রায়োরিটি পেয়েছে আরএসএস এর মধ্যে। এবার হিন্দু ধর্মের ব্যাপার, এটা মুসলিমদের দেখার তো আর ব্যাপার না, ঠিক আছে ভাই। তো এরপরে ঘটনা যেটা হলো, তখন নীতিন গডকরিকে প্রেসিডেন্ট অফ বিজেপি করা হলো। তখন কেন্দ্রে যে সরকার সেটা চলছে, মনমোহন সিং এর সরকার, বিরোধী আসনে বসে রয়েছেন লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিং ইত্যাদি ইত্যাদি। তো এই নীতিন গডকরিকে যখন প্রেসিডেন্ট করা হলো, তারপরে নীতিন গডকরি সঙ্গে সঞ্জয় যোশীর আগেও ভালো আলাপ ছিল, একটা খুব দহরম মহরম হলো, এবং নীতিন গডকরি এবং সঞ্জয় যোশী দুজনের মধ্যে একটা আলোচনা হলো যে এই যে উঠে আসছে নানান নতুন লোক, তার মধ্যে নরেন্দ্র মোদীর লোকটা খুব বাজে লোক। এদের আলোচনা, এদের একটা বড় গ্রুপ রয়েছে। নাগপুর ইউনিট বলল ভালো মুখ তো পাওয়া যাচ্ছে না, আমরা তো কংগ্রেসকে হারাতে পারছি না। তারপরে কি হলো বলবো, ভেরি ইন্টারেস্টিং। সরবেন না নড়বেন না, এই গল্প আপনারা জানেন না, পাঁচজনকে বলবার মতন গল্প। একটা বিরতি নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস সরাসরি লাইভ দেখুন এনকে ডিজিটালের পর্দায়। ফিরে এলাম বিরতির পর। এবার ইন্টারেস্টিং ঘটনাটা বলি। 2011 এরকম টাইমে সঞ্জয় যোশী তখন ফর্মে রয়েছেন, আরএসএস করছেন, বিজেপির সঙ্গে কানেকশন রয়েছে, কিন্তু ফ্রন্ট লাইনে খুব একটা আসছেন না। তো সঞ্জয় যোশীর সারা ভারতে প্রচুর তার ফলোয়ার আছে, কিন্তু ওদের পার্টির তো নিয়ম নেই ব্যক্তি বিশেষের ফলোয়ার, কিন্তু তার প্রচুর ফ্রেন্ড সার্কেল এখনো, আজ এই মুহূর্তে শনিবার সকালবেলা প্রচুর। তো সঞ্জয় যোশীর বার্থডে, তো বার্থডে সেলিব্রেশন করা হবে। নাগপুরের লোকেরা বললো যে আমরা নাগপুরে এবার তোমার জন্মদিন পালন করবো, তোমাকে করতেই হবে। যোশী তখন দিল্লিতে দায়িত্ব নিয়ে রয়েছেন। যোশী বললেন যে না না, এগুলো বাড়াবাড়ি করে না। বলে না, আমরা ঠিক করেছি আপনার বার্থডে, আমাদের কিছু আলোচনা চক্র হবে, এবং বিজেপির প্রেসিডেন্ট নীতিন গডকরি উপস্থিত থাকবেন সেই আপনার বার্থডে অনুষ্ঠানে। তো আমরা এইভাবে সেট করছি। তারা কার্ড ফার্ড বানাবার চেষ্টা করলেন, যে মাঝখানে বসবেন নীতিন গডকরি, সভাপতি বিজেপির, তার ডান দিকে বসবেন যার জন্মদিন সঞ্জয় যোশী, আর বাঁদিকে এমন আরেকজন সেও ভয়ঙ্কর মোদী বিরোধী। তখন মোদী খুব খুলে ফেপে উঠছে, প্রচুর নাম দাম হচ্ছে, গুজরাটেতে কামাল করছে মোদী, মোদী নেক্সট ফেস ইত্যাদি ইত্যাদি, তার খুব নাম ফেটেছে আর কি। তো মোদীকে টাইট দেওয়ার জন্য এই জন্মদিনটা সেলিব্রেশন করা। তখন বলছেন নীতিন গডকরি বলছে যে দেখো ভাই, আমি মোদীকে খুব একটা লাইক করি না, কিন্তু এগুলো করতে যেও না, এগুলো পার্টি বিরোধী হয়ে যাবে, এগুলো বাড়াবাড়ি হচ্ছে বড্ড বেশি। এরকম ধানাই পানাই করার পর সঞ্জয় যোশীকে নীতিন গডকরি বললে ভাই তুমি আমার প্রেসিডেন্টের পদটা কেড়ে নেবে, এইসব করছো কেন? তারপর সেটা ধামাচাপা হলো। এই ঘটনাগুলো আপনাদের বলছি এই কারণে যে ঝগড়াটা কোন লেভেলের ছিল। যাই হোক, সেটা তো তখনকার মতো কেটে গেল। 2012-তে তখনও গডকরি বসে আছেন সভাপতির আসনে। তখন বম্বেতে একটা বিজেপির মানে মিটিং ছিল, যেরকম গোয়াতে হয়েছে বা এখানে হয়েছে, মানে রাষ্ট্রীয় মিটিং ছিল। সেই মিটিংটা কন্ডাক্ট করবেন এই আমাদের নীতিন গডকরি। নীতিন গডকরিকে নরেন্দ্র মোদী পরিষ্কার বললেন যে দেখো,
তোমরা আমাকে হবু প্রধানমন্ত্রী হিসেবে কি ভাবছো না ভাবছো আমার জানার দরকার নেই। ওই সভাতে যদি সঞ্জয় যোশী থাকে তাহলে আমি যাব না। মানে এই ব্যক্তি বিশেষ বা ব্যক্তিগত আক্রোশের জায়গাটা কিন্তু বিজেপি বা আরএসএস এ নেই, কিন্তু বাধ্য হয়ে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় যোশী, এই নীতিন গডকরি সঞ্জয় যোশীকে বাদ দিতে বাধ্য হলে এই টাসেল চলছে এই চলতে 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 2014-তে তিনি প্রধানমন্ত্রী হলেন। চলতে চলতে এবারে নরেন্দ্র মোদী দেখলেন যে এই নাগপুর তাকে বড় জ্বালান জ্বালাচ্ছে, আরএসএস এর খবরদারি আমি সহ্য করবো না, আমি মোদী একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার তৈরি করব যেটা ভারতবর্ষ চিরকাল মনে রাখে, জওহরলালকে ভুলে যায়, ইন্দিরা গান্ধীকে ভুলে যায়, একটা ইন্ডিভিজুয়াল মোদী। ফলে নানান রকম ওই যে বলে ডববাজি ইত্যাদি ইত্যাদি চললো, যে জুমলা যাকে বলে জুমলাবাজি চূড়ান্ত পর্যায়ে চলে গেল। চাকরি দেবো 20 কোটি 20 লক্ষ চাকরি, এতে আনন্দবাজার ছাপিয়েছে, তখন হয়নি, মানে সব মিলিয়ে প্রাইভেট কোম্পানিতে। তো এইসব ঢপবাজি চলতে আরম্ভ করলো, টাকা বাতিল হলো, হ্যানার হলো, তেনা হলো। আরেকটা কাজ নরেন্দ্র মোদী করলেন যে আরএসএস ঘনিষ্ঠ যারা যারা বিভিন্ন পদে ছিল, হয় না, ধরুন আজকে কংগ্রেস যদি ক্ষমতায় থাকে তাহলে বিভিন্ন রাজ্যের বড় বড় পদে যাদেরকে পাঠানো হয়, ধরুন কোনো ভাইস চ্যান্সেলর বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বিশ্ববিদ্যালয়, যেমন ধরুন আমাদের এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তার ভাইস চ্যান্সেলর বা এই ধরনের বড় পোস্ট, এই পোস্টগুলোকে সাধারণত চেষ্টা করে তাদের নিজেদের লোক পাঠাবার, মানে কংগ্রেস মেন্টালিটির লোক, বিজেপির আমলে বিজেপির মেন্টালিটির লোক। বিজেপি কিন্তু তার মেন্টালিটির লোককে পাঠাতে পারে না, আরএসএস কিন্তু টোটাল কন্ট্রোল করে সংগঠনটা। মোদী এসে ধীরে ধীরে আরএসএস এর সমস্ত লোকগুলোকে কাটতে আরম্ভ করলো, বিভিন্ন মানে ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বসে থাকা লোকগুলোকে ছেটে কেটে প্রায় 20% দাঁড় করিয়ে দিল, যেটা 10% হওয়ার কথা। এই মোহন ভাগবত খেপতে আরম্ভ করলেন। এই খেপতে খেপতে একদিকে যোশী, একদিকে মোহন ভাগবত, এর মধ্যে নীতিন গডকরি যে অ্যাকচুয়ালি মোহন ভাগবতের লোক এবং সঞ্জয় যোশীর ঘনিষ্ঠ, এক সময় তার অনেকগুলো দপ্তর ছিল, যেমন গঙ্গা পরিচ্ছন্ন করার, ট্রান্সপোর্টেশন, আরো কি কি সব দপ্তর ছিল। 2019-এ ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী সব ছেড়ে দিলে, তাকেই ছেড়ে দিতেন, একটা দপ্তর থাকলো ট্রান্সপোর্ট, আর সব কেড়ে নিলেন। এইবারে শত্রু সংখ্যা বেড়ে হলো নীতিন গডকরি। রাজনাথ সিং এরও অপছন্দের চরিত্র কিন্তু নরেন্দ্র মোদী, কিন্তু করার কিছু নেই, এরা সব ভয় চিমসে থাকে। কিন্তু এই 2019-এ এমন ভাবে মোদী তার জায়গাটা তৈরি করতে আরম্ভ করলো এবং এমন অসম্মান করতে আরম্ভ করলেন ট্রান্সপোর্ট মন্ত্রী নীতিন গডকরিকে, যে গডকরি তখন বাধ্য হয়ে আরএসএস এর কাছে তিনি কমপ্লেন করলেন মোহন ভাগবতের কাছে, আমাকে এইভাবে অসম্মান, আজকে দিলীপের যে অবস্থা আছে সেরকম অবস্থা আছে। মোহন ভাগবত বললো যে এত চালাকি তো করতে পারবে না মোদী। তিনি মোদীকে পরিষ্কার বললেন যে আমার সঙ্গে বসো, আমরা লাঞ্চ করবো একসাথে, কিন্তু এই কথা আছে। সেখানে মোদী, মোহন ভাগবত, নীতিন গডকরি এবং যার আসার কথা না তাকে সঙ্গে করে নিয়ে গেছেন, তিনি হচ্ছেন অমিত শাহ। অমিত শাহকে দেখেই তো তেলে বেগুনে খেপে গেছে মোহন ভাগবত। তারপরে সেখানে কথাবার্তায় কিছু অসম্মানজনক কথাবার্তা হওয়াতে মোহন ভাগবত না খেয়ে উঠে চলে যান। এই সম্পর্ক কিন্তু ভাঙন ধরতে 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 2024 আসে। এই 2024-এ মোদী তখন টোটাল কন্ট্রোল নিয়ে নিয়েছেন বিজেপি, নিতে নিতে নাড্ডাকে দিয়ে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এই নাড্ডাও কিন্তু নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ লোক, তাকে প্রেসিডেন্ট করা হয়েছিল, তার আগে তো ছিল। কিন্তু নাড্ডা একটু দুমুখো টাইপের ব্যাপার আছে, তার বাঙালি বউ, তিনি ব্রাহ্মণ, নাড্ডা কিন্তু ব্রাহ্মণ, মানে মোদী বা অমিত শাহর মতন পিছড়ে মার্গের লোক না। তো নাড্ডাকে পরিষ্কার মোদী বলালেন, যাও গিয়ে বলো ইন্ডিয়ান এক্সপ্রেসে গিয়ে, না ওই সময় পত্রিকায় গিয়ে, নাড্ডা এই 2024-এর ইলেকশনের আগে বললো যে এখন বিজেপি দল বড় হয়েছে, আরএসএস এর দরকার নেই, আমরা বড় হয়ে গেছি। আরো খেপলো কিন্তু আরএসএস। এবার নাগপুর ভার্সেস গুজরাটের লড়াইটা চলছে এবং এই লড়াই চলতে চলতে অ্যাজ অন ডেট আজকে এই 19 তারিখ শনিবার, আমি আপনাদেরকে বলছি যে সম্প্রতি কিছু ঘটনা বলি, কারণ ঘটনা তো ছোট করতে হবে। সেটা হচ্ছে আরএসএস ঘনিষ্ঠ লোকেদেরকে ছাটো লাথি মারা বের করতে হবে, এরকম একটা অ্যারোগেন্সির মধ্যে চলে গেছি। কিন্তু 240 আসন কখন যে কি খেলে দেবে কে বলতে পারে। হঠাৎ করে রাতারাতি নাইডু বাবু, অর্থাৎ নাইডু যে মোদির একটা ক্র্যাচ, দুটো ক্র্যাচ নিয়ে তো ঘোরেন,
নাইডু বাবু মানে বেসুরো হয়েছেন। তিনি বলেছেন ভোটার লিস্টের যে হাত ফাত দিলে খুব খারাপ হবে, উইথড্র করে নেবে। আমার লোক নেই, তার তো 16 জন না 18 জন এমপি রয়েছে, চন্দ্রবাবু নাইডুর আর কি। আর এদিকে নীতিশ কুমার খেপেছে। নীতিশ কুমার খেপেছে এই কারণে যে তার বিহারের মধ্যে যদি ভোটার লিস্টে নাম দেওয়া যায় কত লক্ষ ফলস ভোট রয়েছে, তাহলে নীতিশ কুমারই এইসব ফলস ভোটারদের ঢুকিয়েছে, তেজস্বীর খুব একটা যায় আসে না তাতে। ফলে দুজনেই খেপে গেছে। 28টি সাংসদ রয়েছে তাদের দুজনের হাতে, এরা দুজন সরে গেলে ক্ষেত্রে পড়ে যাবে মোদী, সাপোর্টিং করার কেউ নেই। সম্প্রতি তারা গিয়ে শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে দিন দুয়েক আগে। সবাইকে প্রণাম টনাম করছে উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে কি করবে আমি জানি না, তিনি কি তার দলবল নিয়ে যাবেন, তার 9 জন সাংসদ রয়েছে। সম্ভবত উদ্ধব ঠাকরে ভোলেননি যে শিন্ডে তার দলটাকে ভেঙে দিয়ে তাদেরকে একদম পথে বসিয়ে দিয়েছে। ফলে এখনই উদ্ধব ঠাকরের উপর খুব একটা ভরসা করতে পারছেন না মোদী। খুব চিন্তায় যে এরা যদি কোনো ঝামেলা পাকায়। কারণ আপনাদেরকে বলি যে 21শে জুলাই যখন তাণ্ডব চলবে ইয়েতে দিল্লিতে, তখন তো মমতা মিটিং করছেন আমাদের 21শে জুলাই, এবং 21শে জুলাইয়ে তিনি মিটিং করছেন তার সব সাংসদরা থাকলেও 21শে জুলাই কিন্তু সংসদ খুলছে, এবং সংসদ খুললে একেবারে কাপড় চোপড় খুলে দেবে, এই সমস্ত ব্যাপার যেগুলো আপনাদের কাছে বলছি, এই সমস্ত ব্যাপার নিয়ে। এর মধ্যে মোহন ভাগবত হঠাৎ বললেন 75 বছর বয়স হয়ে গেলে তাকে বিশ্রামে যাওয়া উচিত, গায়ে চাদর দিয়ে তাকে বিশ্রামে যাওয়া উচিত। বাই দ্য ওয়ে, মোহন ভাগবতেরও কিন্তু 75 বছর বয়স হচ্ছে, মোদির থেকে কয়েকদিনের বড়। এখন ঘটনা হচ্ছে RSS এ এমন কোনো নিয়ম নেই যে তাকে 75-এ রিটায়ার করতে হবে। বিজেপিতেও অ্যাজ সাচ নেই। এই নিয়মটা চালু করেছে নরেন্দ্র মোদী, ভাগিয়ে দিয়েছেন তার গুরু আদবানিকে, মুরলী মনোজ যোশীকে, যশবন্ত সিং সব ভাগিয়ে দিয়েছে। তো এদেরকে ভাগিয়ে দেওয়ার ফলে অটোমেটিক্যালি এই প্রশ্নটা আসছে যে তুমি কেন 75-এ থাকবে বাবা। ফলে এখন আবার কিন্তু রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছেন যোশী, ভয়ঙ্কর লোক। আবারও বলছি আপনাদের, যোশী মিন্স এই আমাদের সঞ্জয় যোশী। পরিষ্কার মোহন ভাগবত বলেছেন নেক্সট প্রেসিডেন্ট আমাদের চয়েস হচ্ছে গিয়ে সঞ্জয় যোশী। আর সংগঠন নিয়ে তুমি কোনো কথা বলবে না নরেন্দ্র মোদী। অমিত শাহকে তো দাবড়ে দেওয়া হয়েছে, অনেক ভেজর ভেজর করেছো, তোমার কথা আমরা শুনতে রাজি নই, আমরা ঠিক করবো যে কে প্রেসিডেন্ট হবে। তখন নরেন্দ্র মোদী কাঁচুমাচু হয়ে বলছে যে ঠিক আছে, আপনারা তাহলে রাজনাথ সিংকে প্রেসিডেন্ট করুন, আচ্ছা তাহলে আপনারা গডকরিকে করুন। এরা বলছে না না না, একবার প্রেসিডেন্ট হয়ে গেছে হয়ে গেছে। ফলে রোজ চাপ দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীকে যে প্রেসিডেন্ট ইমিডিয়েটলি ঠিক করো, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যদি ঠিক না করে তাহলে অন্যরকম ব্যবস্থা নেবে। নাড্ডা দেখছে যে কি করবেন, সে মন্ত্রিত্ব চালাবে না দল চালাবে, দল তো চালাচ্ছে অমিত শাহ। এই সব কাণ্ডতে এত চাপে রয়েছে নরেন্দ্র মোদীতে, প্রেশার আসছে তাকে RSS এর উপর থেকে। এবং এখন এই মুহূর্তে বিজেপির বিরোধী কিন্তু কংগ্রেস নয়, ইন্ডিয়া জোট নয়, বিরোধী হচ্ছে কি RSS। শুনে নিন, নানান সোর্স থেকে খবরগুলো পেয়েছি, আমার দায়িত্ব নেই, আমার বলার ভাগ বলছি ভাই। তো সেইখান থেকে RSS ডিটারমাইন যে মোদী এবং অমিত শাহ যদি এই গুজরাটি কালচার চলতে থাকে, হাঁটাও, রিমুভ দেম। যার জন্য হঠাৎ করে অমিত শাহ বললেন আমি রিটায়ারমেন্টের পর মানে শাকসবজি ফলাবো আর গীতা পাঠ করবো, না কি করবে, সারা জীবন করলো না, হঠাৎ করে করতে আরম্ভ করলো। খুব চাপে, খুব চাপে রয়েছে, চাপের নাম বাপ। আর এই দিলীপ ঘোষ এ তো খড়কুটো এই গল্পের মধ্যে। কিন্তু ওই যে নরেন্দ্র মোদী এবং তার সিস্টেম, নরেন্দ্র মোদীকে ডোবানোর যদি কেউ থাকে, তোলার যদি কেউ ছিল তো সেটা অমিত শাহ, ডোবানোর যদি কেউ থাকে সেটাও অমিত শাহ। এই যে কাণ্ড হলো দিলীপ ঘোষের ব্যাপারটা কিন্তু নরেন্দ্র মোদী কনসার্ন না, এটা PMO থেকে যায়, এখান থেকে লিস্ট যায় যে কাকে কাকে স্টেজে রাখা হবে ইত্যাদি। এর মধ্যে নরেন্দ্র মোদী কিন্তু বার কত দেখা করেছেন RSS এর সঙ্গে। তিনি পরিষ্কার প্রশ্ন করেছেন যে অর্জুন সিং আগের দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ ছিল, পরের দিন তিনি দল পাল্টে এসে টিকিট পেয়ে যদি যান, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন, আমি একটা মন্দিরে গেছি, জগন্নাথ দেবের মন্দিরে, আমার সঙ্গে কেন ছোটলোকামি করা হচ্ছে, বলে তুমি শান্ত হও, আমরা দেখছি। আমার কাছে যতটুকু খবর, তিনি মানে দিলীপ দা কিন্তু ইতিমধ্যে পেরে ফেলেছেন সঞ্জয় যোশীকে, এবং তিনি দিল্লিতে সঞ্জয় যোশীর লোকের সঙ্গে কথা বলতে গতকাল গিয়েছে। আমার ধারণা, আমি জানি না, আপনারা যদি বার করতে পারেন, দৃঢ় ধারণা, আর কোনো কারণ নেই যাওয়ার। তারা কি কথা হয়েছে আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে তিনি যে অপমানিত, তিনি প্রথম কিন্তু প্রেসিডেন্ট
দলের প্রেসিডেন্ট নাড্ডাকে বলতে চেয়েছিলেন, নাড্ডা দেখা করেনি সকালবেলা, গতকাল সকালে দেখা করেনি। আমি জানি না বিকালবেলা কি কথা হয়েছে বা না হয়েছে। যদি দেখা হয়ে থাকে, দেখুন এখানে দলের সর্বোচ্চ নেতা বা প্রধানমন্ত্রী এখানে ভাষণ দিচ্ছেন আর তাকে দিল্লি ডেকে পাঠাচ্ছেন, তাকে ইনভাইট করা হচ্ছে না, হয় নাকি কোনোদিন? কেউ কোনো ইনভাইট না, স্ট্রেট কমপ্লেন করতে গেছেন দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষ গেছেন, কমপ্লেন করেছেন, তার সামনে দুটো অপশন এখন ঘোরাঘুরি করছে, দুটো অপশন। এক হচ্ছে, ভাই বসে যাও, আমাদের দলে এসো, আমরা এদেরকে ফোটাচ্ছি, ততক্ষণ অব্দি ধৈর্য ধরে বসো, আমরা সঙ্গে আছি, এটা বলতে পারে। বা এটা বলেছে, ডেফিনিট করে বলেছে, আরএসএস বলেছে, বা সঞ্জয় যোশী হয়তো বলেছে, চিন্তা করো না, বা সঞ্জয় যোশী যে প্রতিনিধি আছে তার সঙ্গে কথা বলাতে বলেছে। অথবা ঠিক আছে ভাই, দল ছেড়ে দাও, পশ্চিমবঙ্গে মমতার 21 তারিখের মঞ্চে উঠে পড়ো। দুটো অপশন এখন দিলীপ ঘোষের সামনে, নো চয়েস। দিলীপ ঘোষ তো খড়, তাকে তো বাঁচতে হবে, তিনি তো ভেসে রয়েছেন। আবার আগুন লাগলে কিন্তু দিলীপ ঘোষ প্রথম জ্বলে যাবে। ফলে এই জায়গাটা থেকে দিলীপ ঘোষ হ্যাজ নো চয়েস আদার দেন টু জয়েন তৃণমূল কংগ্রেস এইদার, অথবা সর্বনাশের যে খেলাটা চলছে তাতে সরাসরি সঞ্জয় যোশীর সহযোগী হও, তারপরে যা হওয়ার হবে। দুটোর মধ্যে একটা ঘটনা ঘটবেই, আপনাদেরকে আজকে বলে রাখলাম, শনিবার, সোমবারের মধ্যে বুঝতে পেরে যাবেন। আর সবশেষে বলি, এত মেদামারা ভাষণটা এখানে দিলেন কেন নরেন্দ্র মোদী? এত খারাপ ভাষণ তো আমি দেখিনি। যেমন তার আনুষাঙ্গিক স্টেজে থাকা লোকগুলোর বোকামি কন্টিনিউয়াসলি দেখলাম, তেমন দেখলাম যে কিছু দর্শক ওই ভেতরে বসে আছে, 20-30 হাজার দর্শক, তাদের লম্ফঝম্প কাদার মধ্যে। তেমন বাজে ভাষণ, একবারই খালি জ্বলে উঠেছিলেন মোদী, যে ঘুষপেটিয়া যদি ঢোকে, আমি বলছি তাদেরকে একদম শাস্তি বিধান করা হবে, দুবার রিপিট করলেন। না তুললেন মমতার কথা, না অভিষেককে গালাগাল, না বললেন যে এই দলের মন্ত্রীরা সমস্ত করাপ্টেড, একবার আরজি করে নাম বললেন না, বলে এই তো হাসপাতালে একটা মেয়ের উপর অত্যাচার হয়েছে, একবার বলছেন না রেপ হয়েছে, এই তো একটা কলেজের মধ্যে একটা মেয়ের উপর অত্যাচার হয়েছে, একবারও বলছেন না ধর্ষণ হয়েছে, বলবার সাহস নেই, তারই মণিপুর বলে চেপে ধরবে। খুব ম্রিয়মাণ ভাষণ দিয়ে মোদি স্টাইল, এমনকি তার বাদিকের চুলটা এরকম কুচকে ছিল। মোদি কিন্তু এমন একজন ব্যক্তি, তার শার্ট বা তার পাঞ্জাবি পাজামা নিখুঁত নিপাট করে তার ক্যামেরার সামনে তিনি আসেন, তাকে এরকম অবিন্যস্ত চুলে দেখে নেবেন আপনারা, যদি ফুটেজটা পান, ফুটেজটা খুলে দেখবেন যে মোদির চুল উস্কো খুস্কো হয়ে রয়েছে। মোদির এই হচ্ছে মোদির বাদিকটা, মোদির যদি এই হয়, এই দেখুন চুলটা উস্কো খুস্কো হয়ে রয়েছে, দেখুন ছবিতে দেখুন মোদির চুলের বাঁদিকটা উস্কো, ডান দিকটা উস্কো খুস্কো হয়ে রয়েছে। মোদি কিন্তু চুল সেট করে তবে ওঠালো, অর্থাৎ মোদির জায়গাতেই নেই, মোদি চাপে রয়েছে। এবং সেই চাপের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলকে যদি খিস্তি খেউড় করেন, তাহলে তার আরো বিপদ আছে। ওই খড়খুটো ধরে যে মানুষ বাজবার চেষ্টা করে, তো মোদি ভাবলেন যে মমতাকে চটিয়ে লাভ নেই, বাই চন্দ্রবাবু নাইডু ফুটে গেলে, বা ফুটে গেলে, কি বলে, নীতিশ কুমার ফুটে গেলে, যদি মমতা সাপোর্ট একটু দেয়, যদি তারা বেরিয়েও যায়, আমার মন্ত্রিসভাটা বাঁচলেও বাঁচতে পারে। এই আতঙ্কে মোদি ম্রিয়মান হয়ে রইলেন। কতটুকু ভাষণ দেওয়ার দিলেন, সে ভাষণে না ছিল জোশ, না ছিল লাইভ, না ছিল কিছু। শেষ করবার আগে ছোট একটা কথা বলি, মমতা দিকেও আমি সমালোচনা করে বলছি যে 21 তারিখ অত্যন্ত ভাইটাল ডে, সেটা তো আমাদের রাজ্যে আছেই, সে তো যুগ যুগ ধরে চলছে, কিন্তু সব সাংসদের এখানে বসে থাকার কোনো জাস্টিফিকেশন নেই। ইন্ডিয়া জোটটাকে এভাবে নষ্ট করার কোনো মানে প্রয়োজন নেই। কারণ একটা কথা জানবেন যে এই বিজেপি আর নয়, এটা কিন্তু ম্যাক্সিমাম বাঙালির বক্তব্য। এটা যদি রিয়েলাইজ করে থাকেন, কিছু প্রতিনিধিকে দিল্লিতে পাঠান, প্রথম দিনের সংসদে তৃণমূলের অনুপস্থিত থাকাটা অত্যন্ত লজ্জার। তখন লোকে সেটিং বললে কিন্তু মেনে নিতে হবে টু সাম এক্সটেন্ট। অন্তত 2-4 জন প্রতিনিধি যদি ওখানে থাকে, এবং কংগ্রেস বা আর যারা রয়েছে, লালু রয়েছে, মুলায়ম রয়েছে, এদের সঙ্গে যদি গলা না মেলায়, তাহলে সেটা কিন্তু অত্যন্ত লজ্জার। ফলে 2-4 জন প্রতিনিধিকে পাঠাবার চেষ্টা করুন। শনিবার আজ হাতে 2 দিন, আপনার কানে যদি ঘটনাটি যায় তাহলে ভালো হয়। কারণ ইন্ডিয়া জোটের কিন্তু স্ট্রেংথ বাড়বে, মোদি কিন্তু দুমড়ে যাবে,
মোদির সামনে 75 বছর বয়স হলে তাকে রেজিগনেশন দিতে হবে বা বেরিয়ে যেতে হবে। যদি জোর করে টিকে থাকতে চান তাহলে বিহারের ভোটে তাকে জিতে আসতে হবে, এবং বিহারের ভোটে তিনি যদি জিততে না পারেন অ্যাবসলিউটলি সিঙ্গেল মেজরিটি পেতে হবে, সিঙ্গেল মেজরিটি, একে ওকে দিয়ে নয়, এনডিএ ফেন্ডিএ নয়। যদি না পান ফের চাপ সৃষ্টি হবে। তখনকার মোদি যদি টিকেও থাকেন ইয়ে অব্দি 29 অব্দি, তাহলে সে মোদি আর মোদি না, সে মোদি হচ্ছে গিয়ে ডানা ভাঙা, মেরুদণ্ড ভাঙা এক অদ্ভুত বৃদ্ধ মোদিকে কোন রকমে একটু সিংহাসনে বেঁচে থাকা, যেভাবে নীতিশ বেঁচে আছে সেভাবেই তাকে বেঁচে থাকতে হবে, এর বেশি কিছু করতে পারবে না, বলে দিলাম, মিলিয়ে নেবেন। শেষ করি, ভালো থাকবেন।